সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভিউজ বাংলাদেশের ফিফা বিশ্বকাপ নিয়ে বিশেষ আয়োজন বিশ্ব মাতানো বিশ্বকাপ অনুষ্ঠানে। শুরুতেই আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি যারা স্পেনের সমর্থক আছেন তাদের জন্য এক হালি গোল। সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। বরাবরের মতো আমাদের সঙ্গে উপস্থিত আছেন ভিউজ বাংলাদেশের চিফ রিপোর্টার হীরা তালুকদার। হীরা ভাই, আপনাকে স্বাগতম এবং একই সাথে অভিনন্দন সৌদি আরবকে এক হালি গোল। ভাই, দুর্দান্ত একটা ম্যাচ ছিল এবং দুর্ধর্ষ খেলা খেলেছে স্পেন। মানে সৌদি আরব নিয়ে আমরা যে ভয়টা পাচ্ছিলাম, জাস্ট আমি বলবো সৌদি আরবকে তুলার মতো উড়াই দিল। স্পেন আর সৌদি আরবের ম্যাচ দিয়েই শুরু করি। কেমন উপভোগ করলেন? আমি বলবো যে আসলে আপনি কেমন উপভোগ করলেন, আপনার অভিব্যক্তিটা আগে শুনুন। ঠিকই বলেছেন। আমরা তো খেলা দেখি আসলে খেলাটা বোঝার জন্য বা কথা বলবো সব কিছু মিলিয়ে। এর বাইরে যারা খেলা দেখে, যারা খেলা ওইভাবে বোঝেও না, মোটামুটি খেলা বোঝে কিন্তু খেলা দেখে মজা পায়, প্রত্যেকের জন্য আমি বলবো যে স্পেনের খেলাটা সবাই যারা দেখবে, একবার দেখলে আসলে স্পেনের ফ্যান হয়ে যাবে। কারণ স্পেনের আপনি দেখবেন যে এই দেশের মানুষ তো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টারই ম্যাক্সিমাম। গুটি কয়েক মানুষ যারা স্পেনের সাপোর্ট করে, স্পেন আর জার্মানি। স্পেন এবং জার্মানি, বিশেষ করে স্পেন আমি বলবো, জার্মানি তো অনেক আগে থেকেই বিশ্বকাপ নিয়েছে। স্পেনের যারা সাপোর্ট করে তারা কিন্তু স্পেনের খেলা দেখেই কিন্তু এই স্পেনের প্রেমে মজেছে। তো স্পেনের খেলাটা এমন একটা বিষয়, অনেক সময় আমরা একদিন টেলিভিশনেও দেখলাম যে একটা প্রোগ্রামে কিছু বক্স পপ নিল, যেখানে লোকজন বলছিল যে যে মায়ের চায়ের দোকানদার, হ্যাঁ, যে আবার অটো চালক, সে বলছে যে আমরা আসলে এই দলটার খেলাটা আমরা কখনো দেখি না, আগে বুঝতে পারি না যেটা আসলে এর এত সুন্দর খেলে, মানে একবার দেখা শুরু করলে চোখ ফেরানো যায় না এমন খেলা। স্পেন আসলে শুধু গোলের জন্য খেলে না, তাদের যে নান্দনিকতা, সৌন্দর্য, সারা পৃথিবীতেই কিন্তু যত বোদ্ধারা আছে, যত মিডিয়া আছে, প্রত্যেকে কিন্তু একটা জিনিস বলে যে নান্দনিক ফুটবলের জনক হচ্ছে স্পেন। যেটা এই খেলাটা আগে খেলতো, অনেক আগে ব্রাজিল খেলতো, তো ওই খেলাটা আজকে স্পেন কিন্তু খেলছে এখন। তো যারা স্পেনের খেলা আগেও দেখে না, এখন দেখা শুরু করছে, তাদের জন্যও কিন্তু তারাও দেখলো যে কালকে কী খেলাটা খেলো। হ্যাঁ, আপনি যদি বলেন কেপ ভার্দের সঙ্গে স্পেন ড্র করেছিল, সেই ম্যাচটাও কিন্তু কেপ ভার্দে কিন্তু বল পায়নি, পুরা টাইমটা স্পেন খেলছে। স্পেনের একটা দুর্বলতা হচ্ছে ফিনিশিংয়ের দুর্বলতা। হ্যাঁ, ওখানে ভাগ্যেরও সহায় ছিল না স্পেনের, যদি থাকতো তাহলে হয়তো ওই ম্যাচেও তারা 3-4 গোল দিয়ে দিতে পারতো। তাদের কেপ ভার্দের গোলরক্ষকের জন্য সেটা হয়নি। তো এখানে গতকালকের ম্যাচে দেখবেন যে স্পেন যখন খেলাটা শুরু হলো, বাঁশি বাজার সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে তারা কিন্তু অ্যাটাকে চলে গেল। এবং তারা কালকের ম্যাচটা যদি বলি, আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে স্পেন হচ্ছে কালকে পুরোপুরি উইং নির্ভর খেলা খেললো। ডান পাশ দিয়ে সৌদি আরব কোনো সুযোগই পেল না, হ্যাঁ, কোনো দিক দিয়েই না। কোনো দিক দিয়ে না। তাদের খেলার স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু চেঞ্জ করছে। আপনি কেপ ভার্দের সঙ্গে যখন খেললো, স্পেন মাঝমাঠ থেকে আক্রমণটা করলো, তারা হচ্ছে পেদ্রিকে কাজে লাগালো, আর এদিক থেকে গাভিকে দিয়ে ডান দিক থেকে আক্রমণে গেছে। কিন্তু কালকে দেখা গেলো ভিন্ন একটা স্পেন। শুরু থেকে তারা একেবারে সাঁড়াশি আক্রমণ এবং গোলের জন্য খেলার উইং ব্যবহার করা। আগের ম্যাচে উইংয়ে পজিশন আমরা কম দেখেছিলাম, এবার কিন্তু উইংয়ের পজিশনটা কালকে দেখলাম যে অনেক বেশি। তাদের খেলার শেষের পরিসংখ্যানে বললো যে প্রায় 1/3 বেড়ে গেছে উইং ইউজটা। তারা ডান প্রান্ত থেকে আপনার লামিন ইয়ামাল, এবং বা প্রান্ত থেকে পেছন দিক থেকে কুকুরেলা উঠলো বারবার, এবং সঙ্গে কিন্তু এদিক থেকে পেদ্রিকেও আমরা দেখলাম যে পেদ্রি অনেকটা বাম দিক ডান দিক দুদিকেই কিন্তু কভার করছে। এবং এই খেলার এমন প্রেশার দিল শুরুতে স্পেন, যেটা সৌদি আরবে যেটা করা উচিত ছিল, যে কম্প্যাক্ট একটা যে তাদের ডিফেন্স লাইন, সেন্টার ব্যাকে যারা আছে, তারা কিন্তু যেটা করছে, তারা ফরমেশন ছিল কালকে কি যে সৌদি আরবে যে 5-4-1, এই ফরমেশন নিয়েও, এতটা ডিফেন্সিভ ফরমেশন নিয়েও তারা কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। শুধু শেষ রক্ষা না, মানে সেকেন্ড হাফে তো সৌদি আরবের অবস্থা এমন মনে হচ্ছিল যে ছেড়ে দে মা কাদিমা। হ্যাঁ, মানে খেলাটা তারা শেষ হয়ে যাক, যে ভাই শেষ করো, আর গোল পারতেছি না। দেওয়ার দরকার নাই, গোল আর না খাই, মানে এরকম একটা অবস্থা। তো প্রথমেই এই প্রেশারের কারণে আপনি প্রথমেই স্পেনের যেটা হলো যে একদম তাদের গোলের যে কাঙ্ক্ষিত গোলটা, সেটা করলো, তাদেরকে সেই কাঙ্ক্ষিত খেলোয়াড়ই করলো। লামিন ইয়ামাল প্রথম গোলটা করলো, দূরপাল্লার একটা শটে ওয়ার্ডজাবাল একটা শট নিল, সেই শটটা একেবারে সেকেন্ড পোস্টে একদম ক্লিয়ার জায়গা থেকে দুর্দান্ত এক শটে সে গোলটা করলো। এবং প্রথম ম্যাচটা যাওয়ার পরে পরের দুইটা ম্যাচ ওয়ার্ডজাবাল কালকে দুর্দান্ত ফর্মে ছিল,
তাদের মূল নাম্বার 9 যে। তো ওয়ার্ডজাবাল এরকম এই খেলাটা আগের ম্যাচে আমরা ওইভাবে দেখুন ওয়ার্ডজাবাল, হ্যাঁ ওয়ার্ডজাবালের আরও 2টা শট ছিল কেপভার্দের সঙ্গে, যেটা একেবারে নিশ্চিত গোল ছিল, দুর্দান্ত সেভ হয়েছে। তো ওয়ার্ডজাবাল তাদের পরের 2টা গোল দিয়ে ওয়ার্ডজাবাল কিন্তু দুর্দান্ত তারা, এবং একদম লাস্ট মিনিটে ফার্স্ট হাফের সে আরেকটা গোলের সুবর্ণ সুযোগ, এটা হয়েই যাচ্ছিল এটা, ওখানে কিন্তু সৌদি আরবের গোলরক্ষক যে ক্ষিপ্রতার সঙ্গে বলটা ঠেকালো। তো এটা না হলে হয়তো প্রথম হাফে আমরা দেখতাম যে ওয়ার্ডজাবালের একদম হ্যাট্রিক। যাই হোক, তারপরেও স্পেন 3 গোল দিল ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফে এসে তারা একদম অল আউট খেললো, এবং তখন মনে হচ্ছিল যে গোল কয়টা হয় আসলে বলা যায় না। আপনি কালকে প্রেডিকশন যেটা দিয়েছিলেন যে 3, মানে 3-0 গোলের একটা প্রেডিকশন আমাদের ছিল, সেটা একহালিতে রূপান্তর হ্যাঁ হলো, না, এবং আপনি তো বললেন যে একদম আরো সম্ভাবনা ছিল। আরো না, গোল তো 5টা হয়েছিল, হ্যাঁ 5 একদম স্কোর লাইনও দেখালো, পরে হচ্ছে 1 ইঞ্চির জন্য এটা হচ্ছে আপনার অফসাইডের কারণে পরে বাতিল হলো, নাহলে তো 5টা একদম হয়েই গেছিল। আর একটা বারে লাগলো, তো পেদ্রির একটা বল সরাসরি বারে লাগলো। তো কালকে 4-0 আমরা হচ্ছে কি, আমরা প্রেডিকশন করি, আমি তো আগেই বলেছি প্রেডিকশন একদম শতভাগ হয় না, তো আমরা 3-0 বলেছিলাম। তো স্পেন যেটা খেলছে, স্পেনের সমর্থক যারা আছে তারা আসলে ওই প্রথম ম্যাচটার পরে সবাই একটু দ্বিধার মধ্যে ছিল যে আসলে তারা কত বলবে, কত গোল, মানে ইচ্ছা করে হয়তো কমে, হ্যাঁ আমার ধারণা ছিল যে স্পেন হয়তো 5টা দিতে পারে গোল, কিন্তু ওটা আনফর্চুনেটলি মানে আমরা ওই প্রথম ম্যাচটার কারণে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল সবাই। তো সেকেন্ড হাফে যেটা খেললো, একটা পর্যায়ে দেখলাম যে সৌদি আরব ওইভাবে, আসলে সৌদি আরব তো কালকে অ্যাটাকই করে না, তাদের দেখবেন যে মাত্র একটা অন টার্গেট শট, বিপরীতে হচ্ছে 17টা শট হচ্ছে স্পেনের। তো এরকম একটা ম্যাচ স্পেনের জন্য খুবই দরকার ছিল তাদের সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য। এখন তারা টেবিল টপারে চলে আসছে, এবং আশা করা যায় এইভাবে যদি খেলে নকআউট পর্বে যে স্পেন তার এই খেলাটা ধরে রাখতে পারে, এবং লামিনে ইয়ামাল এবং নকি উইলিয়ামস যদি পুরোপুরি সুস্থ থাকে, প্রত্যেকে যদি কালকে আমি বলবো বিশেষ করে সেকেন্ড হাফে মিকেল ম্যারিনো যেটা খেললো অসাধারণ, কুকুরেলা পুরা মাঠ খেললো একদম শুরু থেকে, সেন্টার ব্যাক সে একজন সেন্টার ব্যাক, মিডফিল্ড একদম লেফট উইং সবই করলো সে, নিকো উইলিয়ামসকে পরে নামানো হলো, মানে একটা অসাধারণ ম্যাচ সবাই মিলে। পুরো মাঠে এবং আসলে দৌড়ে বেড়ালেন এবং তিনি। বলবো যে কালকের ম্যাচের নায়ক ছিল আনসিন নায়ক, সেটা হলো পেদ্রি। পেদ্রি একদম মাঝ মাঠ থেকে বলগুলো যেভাবে করে ড্রিবলিং করে একের পর এক শট ছাড়ছিল, সে মানে নিখুঁত পাস একদম তাদের অ্যাটাকিংয়ে যারা ছিল, এই খেলাটাই যদি খেলে পেদ্রি, আপনি জানেন যে সে ভ্যালেন্ডিয়ার জয়ী, সে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল আপনার লাস্ট ইউরোতে, যেটা স্পেন চ্যাম্পিয়ন হলো। তো এই খেলাটা যদি তারা খেলতে পারে নকআউটে, আমার মনে হয় স্পেন অনেক দূর যাবে, ফাইনাল চ্যাম্পিয়ন যেটাই হয়। আর আমার কাছে আরেকটা যেটা মনে হয় যে আসলে একদম প্রথমেই মারমুখী খেলা শুরু করায় সৌদির যে আহ, আত্মবিশ্বাসটা ছিল সেটা আসলে ধসে গেছে হচ্ছে একদম স্পেনের প্রথমের মারমুখী আক্রমণে ওরা আসলে ঘাবড়ে গিয়েছিল। আমি আপনাকে গতকালই বলেছিলাম প্রোগ্রামে যে স্পেনের সৌদি যেটা করলো, সৌদির যে হিস্ট্রি, গত বছর যে তারা আর্জেন্টিনাকে হারালো প্রথম ম্যাচে, আর্জেন্টিনা পরে চ্যাম্পিয়ন হয়েছিল, এই ঘটনাগুলো অবশ্যই কেপ ভার্দে যে ড্র করলো, তো এগুলো হয় কি, এগুলো আসলে আমার মনে হয় যে এগুলা মানে মানে মূল চিত্র না খেলার। খেলার আসলে দিন শেষে যখন খেলা একের পর এক গড়াবে, তারপর আপনি দেখেন কয়টা দল এরকম ডার্ক হর্স বা একদম ছোট দল কারা কবে ফাইনাল খেলছে। তো এইটা একটা পর্যায়ে পরিষ্কার হয়েছে, ওয়ার্ল্ড কাপ এমন একটা জায়গা, এখানে কিন্তু মোরলদের যারা বড় দল তাদের একটা আধিপত্য সবসময় থাকে, এবং কখনোই কিন্তু এটা হয় না যে একদম ছোট দল চ্যাম্পিয়ন হয়ে গেছে, যে কেপ ভার্দে চ্যাম্পিয়ন হবে, এরকম বিশ্বকাপের ইতিহাসে গত 100 বছরের ইতিহাসে নাই। তো বড় দলগুলো স্পেন, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলবো যে এরা যত সামনের দিকে আগাবে ততই তারা তাদের খোলস ছেড়ে বের হবে, এবং তারা তাদের আসল খেলাটা খেলবে, যেটা কালকে স্পেন স্টার্ট করলো। আর এখন সৌদি আরবের কি হবে পয়েন্ট টেবিলের সৌদি আরবের যেটা পরিসংখ্যানটা এখন যদি? যেটা পরিসংখ্যান আছে, সৌদি আরব একটা সুবিধাজনক অবস্থায় আছে। আমি আপনাকে বলি যেটা কেউ ভাবতেছে না, অনেক জায়গায় আমরা দেখলাম সেটা না, সৌদি আরব এই হারার পরেও সুবিধাজনক, কারণ কি এই ধারাটা যদি থাকে, লাস্ট ম্যাচ হচ্ছে সৌদি আরব ভার্সেস কেপ ভার্দে, আর উরুগুয়ে খেলবে স্পেনের সঙ্গে। উরুগুয়ের যদিও 2 পয়েন্ট আছে, তারা ভালো টিম, দুইবারে বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এইবার খেলা দেখে যেটা মনে হচ্ছে উরুগুয়ের
আসলে এখানে বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হচ্ছে স্পেনের সঙ্গে যখন উরুগুয়ে আসলে অল আউট খেলবে, তা জয়ের জন্য বিকল্প নাই তাদের কোনো সেকেন্ড রাউন্ডে যেতে হলে। অল আউট খেলতে গেলে তাদের মিডফিল্ড এবং সেন্টার ব্যাক যখন এখানে একটা গ্যাপ তৈরি হবে, যখন তাদের প্লেয়ারদের উপরে উঠতে হয়, স্পেনের সাথে অল আউট খেলা খুব আজকে সৌদি আরবের কোচও বলল যে স্পেনের সঙ্গে মানে উপরে ওঠা খুবই রিস্কি এবং স্পেনের সঙ্গে নিজেদের খেলাটা খেলতে যাওয়াটাও রিস্কি। স্পেনের সঙ্গে খেলতে হবে আপনি এমনভাবে যে আপনি পুরা স্পেনের আক্রমণগুলো প্রতিহত করবেন, কীভাবে করবেন সেটা হচ্ছে সেই কন্ট্রোলটা আপনাদের থাকতে হবে। কিন্তু যদি গোলের জন্য কেউ খেলতে চায়, স্পেনের সঙ্গে জিততে চায় কেউ, সেইটা ধরেন হ্যাঁ এই লেভেলের খেলাটা এখন পর্যন্ত আছে। ধরেন ফ্রান্সের আছে এই সক্ষমতা, ব্রাজিলের আছে, আর্জেন্টিনার আছে, বা যদি বলি আমি ইংল্যান্ডের আছে, জার্মানির আছে, কিন্তু উরুগুয়ের নেই। উরুগুয়ে যদি জয়ের জন্য সেটা খেলতে যায়, উরুগুয়ে যদি ড্রয়ের জন্য খেলে, উরুগুয়ে 3 পয়েন্ট পাবে, তাহলে 3 পয়েন্ট পেয়ে তারা সেকেন্ড রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে গ্রুপ রানার আপ হয়ে বা তৃতীয় হয়ে। যদি এটা না খেলে সেক্ষেত্রে উরুগুয়ের হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি স্পেনের সাথে। সেই ক্ষেত্রে আপনার সৌদি আরব তাদের যে প্রকৃত খেলাটা কালকে খেলতে পারে না, সৌদি আরব কেপ ভার্দের সঙ্গে সেটা কিন্তু খেলবে এবং কেপ ভার্দের যদি ডিফেন্স তারা ভাঙতে পারে বা কেপ ভার্দে যদি গোল দেওয়ার চেষ্টা করে, তো খুবই জমজমাট একটা খেলা হবে এবং সৌদি আরবের কিন্তু সেক্ষেত্রে একটা চান্স থাকবে। সৌদি আরব যদি জিতে যায়, আপনি জানেন যে কেপ ভার্দে সৌদি আরবের ম্যাচে যদি যে কেউ একজন জিতবে, যে জিতবে তাহলে সেই সেই পরের রাউন্ডে পরের রাউন্ডে রানার আপ হয়ে যাবে এবং উরুগুয়ের জন্য পথটা কঠিন হয়ে গেল, যেহেতু লাস্ট ম্যাচ তাদের আগেই করা উচিত ছিল যা করার সৌদি আরবের ম্যাচে বা কেপ ভার্দের ম্যাচে, সেটা তারা করতে পারে না। লাস্ট ম্যাচটা তাদের জন্য আসলে খুব তাহলে সৌদি আরবের সামনে এখনো বেশ কিছু আশার আলো হ্যাঁ আছে। একদম গ্রুপ রানার আপ হওয়ার আশা আছে। আমি আরেকটা ম্যাচের কথা যদি বলি, যে কালকে মানে দুটো দিক থেকে এটা আমাদের আমাদের দর্শকদের জন্য খুব আকাঙ্ক্ষিত একটা ম্যাচ ছিল। সেটা হচ্ছে এশিয়ান কান্ট্রি হিসাবে এবং মুসলিম দেশ এবং একই সাথে বেশ আলোচিত ইরান, ইরান ভার্সেস বেলজিয়াম, এবং তারা কিন্তু ড্র করেছে 0। কেউই আসলে কারো পক্ষ থেকে কোনো ছাড় দেয়নি এবং কেউ কারো পক্ষে আসলে ঢুকতেও পারে নাই। তাদের মানে কেউই কারো জাল ভেদ করে যাইতে পারে নাই। এই ম্যাচটা কেমন দেখলেন? ইরানের খেলাটা, ইরান তো উজ্জীবিত, আগের ম্যাচেও দেখলাম তারা অনেক প্রতিকূলতার মধ্যেও ইরান, আপনি জানেন যে ইরা আমেরিকার প্রথমে ভিসা পাচ্ছিল না, সেই ভিসা জটিলতার মধ্যে তারা ছিল। তাদের নিজেদের দেশে প্র্যাকটিস করতে পারে না, তারা প্র্যাকটিস করেছে তুরস্কে। তুরস্ক থেকে তারা লাস্ট মুহূর্তে ভিসা পেল আমেরিকার, কিন্তু তাদেরকে বললো যে এক ম্যাচের আগে তারা ঢুকতে পারবে না, এই জন্য তাদের ক্যাম্প করতে হয়েছে। তারা সান ফ্রান্সিসকোতে ক্যাম্প করতে, সেটা না করে তারা করেছে আপনার মেক্সিকোতে। তো মেক্সিকোর ক্যাম্প করে তাদের ম্যাচের আগের দিন পর্যন্ত যেতে হয়েছে। প্রথম ম্যাচে তারা তাও পারেনি, নিউজিল্যান্ডের সঙ্গে তাদের যেতে হয়েছে কয়েক ঘন্টা আগে, আর গতকালকের ম্যাচে তারা আগের দিন যেতে পারে, 2 দিন আগে যেতে চেয়েছিল। সেই রকম একটা পরিস্থিতি, আবার ম্যাচ শেষে চলে আসা, এরকম একটা মানসিক পরিস্থিতির মধ্যে তারা যে খেললো কালকে বেলজিয়ামের মতো। আমরা প্রথমে ভাবছিলাম যে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র যেভাবে করেছে, হোক ঠিক হয়তো আছে, বেলজিয়াম এগিয়ে যাবে। হ্যাঁ, তো বেলজিয়ামের সঙ্গে ইরান হয়তো হেরেই যাবে, কারণ বেলজিয়ামে যেই ধাঁচের খেলা এখন পর্যন্ত খেলছে। তো বেলজিয়ামকেও তারা আটকে দিল এবং এই বেলজিয়ামের আটকে দেওয়ার কারণে তাদের হয়েছে কি, এখন লাস্ট ম্যাচটা হচ্ছে তাদের সবার জন্য এখন ওপেন হয়ে গেছে। মিশর যেহেতু জিতলো আপনার নিউজিল্যান্ডের সঙ্গে, মিশর জেতার কারণে এখন এই পুরা গ্রুপটাই এখন ওপেন হয়ে গেল। যে কোনো সময় দেখা গেছে যে লাস্ট ম্যাচ যদি তারা, ইরান যদি লাস্ট ম্যাচ ড্র করে, তাও গ্রুপ রানার হওয়ার সম্ভাবনা আছে, যে তারা 3টাই ড্র করবে। আর যদি জিতে তাহলে সেকেন্ড রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইরানের। আচ্ছা, আমাদের বাকিগুলোর তো আলোচনা হলোই, যে নিউজিল্যান্ড মিশরের কথাও আপনি বললেন যে নিউজিল্যান্ড এখানে 1 গোল করেছিল, মিশর 3 গোল। 3 গোল, এটাও হ্যাঁ। আসলে অনেকটা প্রেডিক্টেবলই ছিল। যে রাতে যে হাই ভোল্টেজ ম্যাচটা থাকছে অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা, এটা নিয়ে আমরা গতকালকেও সামান্য কিছু আলাপ করেছিলাম। কিন্তু আজকে বাকিদের খেলার এবং আমরা যে ইন্টারনেট ভিত্তিক যে ইয়াগুলো দেখি, প্র্যাকটিস ম্যাচগুলো দেখি, সেটা দেখে কিন্তু আমি কালকে আপনাকে যেটা বলছিলাম যে আর্জেন্টিনার কিছু ঘাটতি চোখে পড়ার মতো আছে এবং অস্ট্রিয়ার সাথে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং আজকের প্র্যাকটিস ম্যাচের যে ভিডিওগুলো ফিফা ছেড়েছে সেগুলোও দেখলাম। আর্জেন্টিনার কিন্তু তেমন কোনো আসলে উন্নতি দেখছি না। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
না, সেই বিষয়টা হচ্ছে একই যে একই আর্জেন্টিনার ধারাবাহিকতা। কিছু ল্যাকিংস আছে, কিন্তু আর্জেন্টিনার যেটা হলো যে প্রথম ম্যাচে তারা আলজেরিয়াকে ৩ গোল দিল, ঠিক আছে, কমপ্লিট একটা ম্যাচ খেলেছে, কিন্তু আমরা এখনো ওইভাবে ক্লিয়ার না যে আলজেরিয়া আসলে কতটা শক্তিশালী, এটা আমরা সেকেন্ড ম্যাচে বুঝতে পারবো। আর অস্ট্রিয়াও প্রথম ম্যাচে জিতলো জর্ডানের সঙ্গে। তো এই ম্যাচটা, আজকের ম্যাচটা হচ্ছে যে আহ, খুবই ইম্পর্ট্যান্ট আর্জেন্টিনার জন্য, আমাদের জন্য। মানে আমরা যদি প্রেডিকশন করতে যাই, কিছু বলতে চাই, আসলে এই ম্যাচটা দেখা দরকার। এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ কী হবে, পুরা লাইন আপটা কী হবে, তারা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কিভাবে যাবে, সেটা অনেক কিছু নির্ভর করে যে এই ম্যাচটার উপরে। কারণ প্রথম রাউন্ডে তাদের এটাই হচ্ছে একটা পরীক্ষা। অস্ট্রিয়া ম্যাচ শুধু পরীক্ষা না, তাদেরকে বড় ধরনের বিপদ থেকে বাঁচাতে পারে এই ম্যাচটা। আপনি জানেন যে যেভাবে ফিফার শকটা এবারে টুর্নামেন্ট করা হয়েছে, যদি আর্জেন্টিনা যদি গ্রুপ রানার আপ হয় আর স্পেন যদি চ্যাম্পিয়ন হয়, গ্রুপ চ্যাম্পিয়ন এজ গ্রুপে, তাহলে কিন্তু আর্জেন্টিনার একদম রাউন্ড অফ 32তেই কিন্তু দেখা হবে, আর্জেন্টিনার দেখা হবে স্পেনের আর্জেন্টিনা সঙ্গে। ভার্সেস স্পেন। স্পেন তো এই ম্যাচটা উভয় দলের জন্যই একটা সমস্যা। একদম শুরুতেই একটা দল বাদ হয়ে যাবে টুর্নামেন্টের। হ্যাঁ। তারা বহুদূর যেতে পারবে না, খেলার আকর্ষণই থাকবে না অনেক ক্ষেত্রে, যারা স্পেনের সাপোর্টার বা নিরপেক্ষ বোদ্ধা খেলার, তাদের ক্ষেত্রে। আর একটা হচ্ছে যে আর্জেন্টিনার যারা ফ্যান আছে, তো আর্জেন্টিনা চাইবে না। আজকে আর্জেন্টিনার কোচও বললো যে আমরা এই স্পেনের গ্রুপের দিকেও খেয়াল রাখছি, সঙ্গে নিজেদের খেলাটাও খেলছি। তো স্পেনের সাথে মুখোমুখি দেখা যদি শুরুতেই এড়াতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আর্জেন্টিনাকে জিততে হবে অস্ট্রিয়ার সঙ্গে, ন্যূনতম হলেও ড্র করতে হবে, ড্র অথবা জয়লাভ। হেরে গেলে কিন্তু অস্ট্রিয়া অনেক দূর এগিয়ে যাবে, এবং পরবর্তী ম্যাচে অস্ট্রিয়া হচ্ছে আলজেরিয়ার সঙ্গে যদি জিতে যায়, সেক্ষেত্রে অস্ট্রিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রিয়া বরং হচ্ছে স্পেনকে এড়িয়ে যেতে পারবে। কিন্তু এবং স্পেনকে শুধু এড়াবেই না, দেখা গেছে তাদের সেকেন্ড রাউন্ডে আর্জেন্টিনা যদি আজকের ম্যাচটা এতটা ইম্পর্টেন্ট, তাদের দুইটা ম্যাচ একটা ম্যাচে খেলা হবে আজকে। তাদের সেকেন্ড রাউন্ডের প্রথম ম্যাচটা হয় স্পেনের মোকাবেলা করতে হবে আজকে, যদি তার রেজাল্ট খারাপ করে। আর যদি আজকে ভালো ফল করে, তাহলে তাদের এই ম্যাচ তো জিতবেই, সঙ্গে তারা পরের যে আপনার নকআউট পর্বের প্রথম ম্যাচটা, ওই ম্যাচটাও কিন্তু একটা সহজ প্রতিপক্ষ পাবে তারা, হয় সৌদি আরব বা কেপ ভার্দে এরকম পেতে পারে। তো এইটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা যদি, তারা আজকে কি করবে, এবং এই ক্ষেত্রে আর্জেন্টিনার যেটা আপনি বললেন যে আর্জেন্টিনার ডিফেন্স, আর্জেন্টিনার ডিফেন্সে কিন্তু সমস্যা আছে কিছু, আর্জেন্টিনার মাঝমাঠেও সমস্যা আছে। আর্জেন্টিনার অ্যাটাকিং খুব ভালো, কিন্তু আজকে ম্যাচটায় অস্ট্রিয়ার কিন্তু এখানেই কিন্তু অস্ট্রিয়ার সঙ্গে তাদের একটা সমস্যা। অস্ট্রিয়ার মাঝমাঠ এবং অ্যাটাকিং কিন্তু খুব ভালো। খুবই স্ট্রং। তো অস্ট্রিয়ার এবং দ্রুত গতি, হয়তো বেশিরভাগ সময় আর্জেন্টিনার পায়ে বল থাকবে, হ্যাঁ, অস্ট্রিয়া কম পাবে, কিন্তু অস্ট্রিয়া যখনই বল পাবে দেখবেন যে তখনই সেকেন্ডের মধ্যে তারা অ্যাটাকে চলে গেছে। এটা তারা ডিফেন্স থেকে পাক বা মিডফিল্ড থেকে পাক, তারা কিন্তু অ্যাটাকে চলে যাবে, এবং এটাই তাদের খেলা ধরে। এবং তারা লং পাসে খেলে, এয়ারে বল খেলে প্রচুর, তারা হেডে খুবই ভালো, তারা সেট পিস থেকে গোল করতে খুবই পারঙ্গম। সেই ক্ষেত্রে আর্জেন্টিনা এই জিনিসগুলো, এবং তারা সেট পিস থেকে কী হয়, কর্নার থেকে, ফ্রি কিক থেকে, সামনে থেকে, হ্যাঁ, তারপরে মাঝমাঠ থেকে বলগুলো কীভাবে নেয়, তাদের যে গতিশীল খেলা অস্ট্রিয়ার, আর্জেন্টিনা কিন্তু প্রথম ম্যাচটা এটা পায় নাই আলজেরিয়ার সাথে, যেটা আজকে তাদের মোকাবেলা করতে হবে। হ্যাঁ, অস্ট্রিয়ার একটা সমস্যা আছে, আমি দেখলাম যে তাদের যখন মিডফিল্ড মাঝে মাঝে নড়বড়ে হয়ে যায়, এবং সেই ক্ষেত্রে অস্ট্রিয়া কী করবে, তারা হয়তো ডিফেন্সটা ওইভাবে কভার করবে এবং ঠেকানোর চেষ্টা করবে। তো ওইটা কাজে লাগিয়ে তারা যদি খেলাটা পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে পারে, এবং ডিফেন্সটা মাঝমাঠ যদি ভালো খেলে আর্জেন্টিনা হয়তো ভালো ফল করতে পারে এই ম্যাচে। আর না হলে তাদেরকে যদি ভালো ফল না করলে, এটা ভালো ফল করলে তাদের কিন্তু সরাসরি রাউন্ড অফ 16-এ চলে যাবে কোনো খুব ইজিলি। সেকেন্ড রাউন্ডেও তাদের প্রথম ম্যাচ হবে ইজি যদি জিততে পারে, আর যদি না হয় তারা কিন্তু বিপদ আজকে থেকে শুরু হয়ে যাবে তাদের আর্জেন্টিনা। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাচগুলোতে চলে যাই। এর আগে দর্শকদের একটু জানিয়ে দিই যে দর্শক, আজকে রাতের সবচেয়ে হেভি ওয়েট ম্যাচটি দেখবেন রাত 11টায়, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। এবং আগামীকালকের ম্যাচ শুরু হচ্ছে দিবাগত রাত 3টা থেকে। প্রথম ম্যাচ হবে ফ্রান্স ভার্সেস ইরাক। পরবর্তী ম্যাচ আছে সকাল 6টায়,
নরওয়ে ভার্সেস সেনেগাল, এটাও বেশ ইম্পর্টেন্ট ম্যাচ। এরপরে সকাল 9টায় আছে জর্ডান ভার্সেস আলজেরিয়া, এবং সর্বশেষ ম্যাচ আগামীকাল রাত 11টায় পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান। আমরা জানি যে বাংলাদেশে পর্তুগালেরও অনেক সমর্থক আছে। হীরা ভাই, আমরা একটু পরবর্তী ম্যাচের এই পর্তুগাল ভার্সেস উজবেকিস্তানটি নিয়ে যদি একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে ফেলি, যেহেতু হ্যাঁ, না, পর্তুগাল পর্তুগাল আর উজবেকিস্তান তো এটা আগামীকাল রাতে। আগামীকাল হ্যাঁ, রাতে, হ্যাঁ। তো ওইটার তো পর্তুগাল উজবেকিস্তান ম্যাচে অবশ্যই ফেভারিট এখানে পর্তুগাল। উজবেকিস্তানের খেলাও দেখেছি, পর্তুগাল যদি আগের ম্যাচটা পর্তুগাল ড্র করেছে, হ্যাঁ, তো এখন পর্তুগালেরও এখন ওই স্পেনের মতন একই অবস্থা, ডু অর ডাই ম্যাচ। এবং এই ধরনের দলের যখন ডু অর ডাই ম্যাচ হয় তখন কিন্তু পর্তুগাল, আমি আমি মনে করি যে আমার মনে হয় একদম ঝাঁপিয়ে পড়বে, তারাও প্রথম মিনিট থেকে একদম ঝাঁপিয়ে পড়ে। সেই ক্ষেত্রে উজবেকিস্তানের যে কোনো জন্য ম্যাচটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আরও হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারেরও বিষয় এটা। হুম। আহ, ফ্রান্স ভার্সেস ইরাক। হ্যাঁ, ফ্রান্স ইরাক, পুরো ফ্রান্সের গ্রুপটাই খুবই একটা দোদুল্যমান অবস্থায় আছে। কারণ হচ্ছে ফ্রান্সের যেটা হবে যে ফ্রান্সের এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে, নাইলে কিন্তু ফ্রান্সকে মোকাবেলা করতে হবে ব্রাজিলকে অথবা মরক্কোকে প্রথম ম্যাচে। এজন্য ফ্রান্স অবশ্যই, তাদেরকে এই ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ যে বেশি গোল দিয়ে এগিয়ে থাকা। কারণ হচ্ছে আপনার এর পরের ম্যাচটার কথা একসঙ্গেই বলি আমি, যে নরওয়ে সেনেগাল। সেনেগাল যে খেলা, সেনেগাল যথেষ্ট ভালো টিম। সেনেগাল চাইবে নরওয়েকে যে কোনোভাবে থামিয়ে রাখতে। সেনেগালের জন্য ডিফিকাল্ট হয়ে গেলে এই গ্রুপে পড়লো একসঙ্গে দুইটা ভালো টিম, এখানে ফ্রান্স নরওয়ে। সেনেগালের জন্য ম্যাচটা কঠিন হবে, নরওয়ের জন্য কঠিন হবে সেনেগালের ওই ডিফেন্স ভাঙা, এবং সেনেগাল যে হঠাৎ হঠাৎ যে আক্রমণগুলো করে, অ্যাম্বুশ করার মতো। অ্যাম্বুশ করার মধ্যে, এবং তাদের যেই আক্রমণ করে সলিড আক্রমণ, হ্যাঁ, একদম পা থেকে পায়ের মধ্যে বল মনে হয় যে চুম্বক লাগানো, পা থেকে বল ছোটে না, তারা যতই সামনে যায়, যতই ডিফেন্ডারের সামনে থাকুক। তো এইটা সেনেগালের জন্য প্লাস পয়েন্ট। কিন্তু সেনেগাল হয়তো গোল করবে, কিন্তু সেনেগালের গোল খাওয়ার সম্ভাবনা অনেক। কারণ ফ্রান্সের যে অ্যাটাকিংটা ছিল, নরওয়ের কিন্তু সেম অ্যাটাক। এবং তারপরে আপনি জানেন যে বিশ্ববিখ্যাত প্লেয়ার আর্নেল্ড হল্যান্ড, তো হল্যান্ড আছে আপনার নরওয়েতে। নরওয়ের এই অ্যাটাকিং কিন্তু এখন বর্তমান সময়ে তাদেরকে বলে যে উয়েফার, মানে ইউরোপের মধ্যে অন্যতম সেরা অ্যাটাকিং। আমি বলবো ইউরোপ না, ওয়ার্ল্ডের মধ্যে অন্যতম সেরা অ্যাটাকিং নরওয়ে। তো এখানে যদি সেনেগাল প্রচুর গোল দিয়ে দেয়, ফ্রান্সের জন্য খুব ডিফিকাল্ট হবে। ইরাকের সঙ্গে ম্যাচটা যদি ফ্রান্স যদি অনেক গোল, আমি বলবো 3-4 গোল যদি না দিতে পারে, তাইলে কিন্তু সেনেগালের সঙ্গে নরওয়ে যদি অনেক গোল দিয়ে দেয়, লাস্ট ম্যাচটা ফ্রান্স এবং নরওয়ে, আমার কাছে কেন যেন মনে হয় এই ম্যাচটা ড্র হতে পারে। যদি ড্র হয়, গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে সেটা কিন্তু বিবেচিত হবে তাদের গোল সংখ্যা দিয়ে। সেই ক্ষেত্রে ফ্রান্সের আজকে লক্ষ্য থাকবে অনেক গোল দেওয়া। ইরাক চেষ্টা করবে যে কোনোভাবে নিজেদের, বহুদিন পরে তারা খেলতে গেছে ইরাক চাইবে যে যতদূর সম্ভব ফ্রান্সকে আটকে রাখা। এবং ম্যাচটা ফ্রান্সের জন্য বলবো খুব ইম্পর্টেন্ট। এবং ওই ম্যাচটা যদি ফ্রান্স ভালো করতে না পারে, ওই একই একদম আর্জেন্টিনার মতন একই অবস্থা হবে, যে তাদের এখন একই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, যে যদি ফ্রান্স যদি কোনোভাবে যে খুব কম গোলে জিতে, নরওয়ে যদি বেশি গোলে জিতে, তাহলে ফ্রান্সের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া খুব ডিফিকাল্ট হবে, এবং তারা পরবর্তী রাউন্ডে কোনোভাবেই ব্রাজিলকে মরক্কোকে এড়ানো সম্ভব হবে না। মানে এখন হচ্ছে আসলে এই দলগুলোর পয়েন্ট টেবিলটা সিকিউর করে রাখাটাই এখন সবচেয়ে মোস্ট রাইট, ইম্পর্ট্যান্ট। তারা আসলে গ্রুপ চ্যাম্পিয়ন কে হবে এইটা আসলে ঠিক রাখা। কারণ হচ্ছে আপনি কোনোভাবে এই রাউন্ডটা পার হলেন, কিন্তু দ্বিতীয় রাউন্ডে যেই আপনার ফাইনাল খেলা খেলতে হবে। কারণ ফ্রান্স চিন্তা করে তাদের ফাইনাল হবে হয়তো ব্রাজিলের সাথে, এরকম চিন্তা। এটা যদি আপনার দ্বিতীয় রাউন্ডে, রাউন্ড অফ 32-তেই যদি দেখা হয় আপনার ব্রাজিলের সাথে, একটা দল তো ঝরে পড়বে। এটাও একটা বিপজ্জনক অবস্থা, একদম স্পেন আর্জেন্টিনার মতনই অবস্থা। জর্ডান ভার্সেস আলজেরিয়া। জর্ডান আলজেরিয়া খেলাটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এশিয়ান টিম এবং আফ্রিকান টিম, তারা দুইজন। জর্ডান এশিয়ান এবং আলজেরিয়া হচ্ছে আফ্রিকার। এই দুইটা এশিয়া আফ্রিকা হলেও কিন্তু ভৌগোলিক দিক থেকে দেখবেন আপনি খুব কাছাকাছি। হ্যাঁ, একদম খুবই জর্ডান কাছাকাছি। এবং আলজেরিয়া কিন্তু কাছাকাছি একটা দেশ। তারা উত্তর আফ্রিকার, জর্ডান হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এবং এই দুইটা দেশের খেলার মান, গতি সব কিছু একই রকম। হাড্ডাহাড্ডি লড়াই হবে। আমার মনে হয় যে তাদের খেলার একই কোয়ালিটির খেলা খেলে। তো মানে যে জিতবে তার জন্য তো বেটার হবে, এবং পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য জর্ডানও চেষ্টা করবে, আলজেরিয়াও চেষ্টা করবে। আচ্ছা হীরা ভাই, আমি এখানে একটা প্রশ্ন অন্তর্ভুক্ত করতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো একদম ডে ওয়ান থেকে ম্যাচ দেখছি, বিশ্লেষণ করছি, পরিসংখ্যান আপনি ঘাটছেন, নিউজ করছেন। এই
আমরা মোটামুটি যত দিন যাচ্ছে ঝরে পড়ার সংখ্যা বৃদ্ধি পাবে। এই আজকের এই আর্জেন্টিনা অস্ট্রিয়া বাদে এই যে ফ্রান্স, ইরাক, নরওয়ে, সেনেগাল, জর্ডান, আলজেরিয়া এবং পর্তুগাল, উজবেকিস্তান, এই দলগুলোর মধ্যে আসলে পয়েন্ট টেবিলে এবং আপনার পরিসংখ্যানের হিসাবে ঝরে পড়ার সম্ভাবনা সবচেয়ে এগিয়ে কে আসলে? সেনেগাল, সেনেগাল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে। তারপরে ইরাক, উজবেকিস্তান, এদের কি মনে হচ্ছে? আর জর্ডান আলজেরিয়ার খেলায় এটা তো বলা যাচ্ছে না, 50-50, তো ওইটা আমি পরিসংখ্যানের ভিত্তিতে বললাম। আর এইটা তো আসলে পরিসংখ্যানও কাছাকাছি, যে কারণে খুব বলা কঠিন। দুই দলেরই ঝরে পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তো আজকের মতো তাহলে আমরা আলোচনা শেষ করি। তবে শেষ করার আগে প্রতিদিনের মতোই আমাদের সেই প্রেডিকশন। যদি প্রেডিকশনে যাই, প্রথম ম্যাচ শুরু করি আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া দিয়ে। কাকে কত দিবেন? দেখেন, এটা তো অস্ট্রিয়া আর্জেন্টিনা প্রায় সেম খেলা, হেড টু হেড নকিং হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আমি নাই। এটা দুইটা প্রেডিকশন করতে পারি, 2-1 অথবা ড্র। 2-1 অথবা ড্র। ড্র, এটা যেটাই হোক, 1-1, 2-2, যেটাই হয়। ফ্রান্স ভার্সেস ইরাক। 3-1 ফ্রান্স। 3-1 ফ্রান্স। আমি এখানে একটা প্রেডিকশন ঢুকাই, ইরাক 0। কেন জানি মনে হচ্ছে মানে আমি কালকে আপনার প্রেডিকশন শোনার পরে, আমি যখন আজকে স্পেনের ম্যাচটা দেখলাম, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে ইরাক 0 হতে পারে। জর্ডান ভার্সেস আলজেরিয়া একদম 50-50। তবে এদের অবস্থা হচ্ছে, যদি তারপরে যদি বলেন যে কাউকে বলবো, জর্ডান 1-0। নরওয়ে ভার্সেস সেনেগাল। নরওয়ে সেনেগাল, ওখানে বলবো 3-1 নরওয়ে জিতবে। আর পর্তুগাল ভার্সেস উজবেকিস্তান, এদেরও হেড টু হেড নকিং। এটা এখানেও একাধিক গোল হবে, 2-0, 3-0 পর্তুগাল। ঠিক আছে, তাহলে হীরা ভাই আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করি এখানে। দর্শক, তো আজ বিশ্ব মাতানো বিশ্বকাপ আয়োজনের এই পর্যন্তই ছিল, এবং আপনারা দেখলেন আমরা যে প্রেডিকশন করি সেই প্রেডিকশন নিয়ে আমরা পোলও দিয়ে থাকি। আমার বারবারই অনুরোধ থাকে আপনাদের কাছে যে আপনারা সেই পোলে অংশগ্রহণ করবেন, এবং আমাদের প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন মিলে কিনা, বা আমরা যে আলোচনাগুলি করি এই আলোচনাগুলোর ব্যাপারে আপনাদের কোনো বিশেষ মতামত থাকলে সেই মতামতগুলো জানিয়ে দেবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। পোলে অংশগ্রহণ করবেন, এবং পরবর্তী ম্যাচগুলোর আপডেট পেতে অবশ্যই ভিউজ বাংলাদেশের ইউটিউব চ্যানেল এবং পেজে সাবস্ক্রাইব করে রাখবেন। খেলা তো দেখবেনই, খেলা দেখার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন ভিউজ বাংলাদেশের এই প্রতিদিনের আয়োজন। ধন্যবাদ।